নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং Berger Easy Clean Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। আমার দিদিরা অনন্যা, তারা যেমনভাবে ঘর সামলাচ্ছে ঠিক সমান দক্ষতায় বাইরের জগতেও সামলে নিচ্ছে। আজ এই রকমই 4 জন দিদি আসবে আমার মঞ্চে গল্প শোনাতে। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। সবাই উপস্থিত হয়ে গেছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন বিউটি বসু রায়। নমস্কার দিদি, আমি বাগুইয়াটি থেকে এসেছি। জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে আমি নিজের একটা জায়গা করেছি, সেটাই তোমার সাথে শেয়ার করব। শুনবো তোমার গল্প। এরপরে আছে সঙ্গীতা পাল। নমস্কার দিদি, আমি বিরাটি থেকে এসেছি। আমি একটি ব্যবসার সাথে যুক্ত এবং আমি আজকে কীভাবে চাকরি জীবন থেকে ব্যবসার পথে উত্তরণের পথে আছি সেই গল্প শোনাবো। শুনবো তোমার ব্যবসার গল্প। ডক্টর শাশ্বতী নস্কর। নমস্কার দিদি, আমি আসছি জোকা থেকে। আমি একজন গাইনোকোলজিস্ট। আমি কি করে এই পেশায় এলাম বা কিভাবে আমার জীবনের ছোট ছোট স্টোরি আপনাদের শেয়ার করব। ওকে, শুনবো। এরপর আছে মৌমিতা কর্মকার। নমস্কার দিদি, আমি আসছি যাদবপুর থেকে। একজন হোম মেকার থেকে একজন জুয়েলারি মেকার হয়ে ওঠার গল্প আপনার সঙ্গে আজকে করতে এসেছি। ওকে, ইন্টারেস্টিং, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেয়ে ভেজাতে। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলবো বিউটির সাথে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে তুমি এই জায়গায়। আমার বাবা যেহেতু ডিফেন্সে ছিল, তাই জন্য আমাদের সবসময় বাইরে ঘুরে ঘুরে ইয়ে করতে হতো। তো আমি কি অভাব কিছু দেখিনি, মানে সবসময় আমার হাতের কাছে মুখের কাছে সব কিছু আমি পেয়েছি। কিন্তু যখন আমার বাবা রিটায়ার্ড করার পরে আমি যখন এখানে সেটেলড হলাম, আমরা এখানে কলকাতায় চলে আসলাম, এখানেই সেটেলড হলাম। তারপরে আমি কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার আমার সেকেন্ড ইয়ারে আমার একজনের সাথে আলাপ হলো। কিছুদিন যাওয়ার পর আমি ডিসাইড করলাম আমি তাকেই বিয়ে করবো এবং তার সাথেই আমি থাকবো। কিন্তু আমি যখন বাড়িতে বললাম, বাড়িতে কেউ মেনে নেয়নি, মানে তারা ডেড এগেনস্টে ছিল। ছেলেকে পছন্দ করতো না। তখন আমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হয়নি। তো যাই হোক, কিন্তু আমি শুনলাম না, আমি আমার পছন্দ মতন ওকে বিয়ে করে ফেলি। এবং বিয়ে করার পরে আমরা খুব ভালোভাবে থাকতেও লাগি। মানে কিছুদিন যাওয়ার পরে আমার একটা ছেলেও হলো। কিন্তু আমার ছেলের যখন 2 বছর বয়স দিদি, আমার হাজব্যান্ডের একটা রোড অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যায়। রোড অ্যাক্সিডেন্ট মানে বাইক চালাতেন? হ্যাঁ, বাইক চালাতেন। আমার যখন হাজব্যান্ডের ডেথ হয় আমার সাথে কেউ ছিল না দিদি। আমার শ্বশুর শাশুড়ি আগেই মারা গেছিলেন। আমার মাদের সাথেও আমার যোগাযোগ ছিল না। আমি পুরোপুরি দিদি একা হয়ে বাচ্চা যাই। হওয়ার পরেও বাবা মার সাথে যোগাযোগ ছিল না? না দিদি, মেনে নেয়নি? না। তুমি কোনো কাজকর্ম করতে? না দিদি। অনেক ছোটও ছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাচ্চা অনেক ছোট ছিল। ওর বয়স তখন 2 বছর। তারপর আমার মা আমার সাথে যোগাযোগ করে, মানে এটার খবর পেয়ে তখন যোগাযোগ করে কিভাবে চলবে, আমি অর্ককে আমার ছেলেকে কিভাবে মানুষ করব, কিভাবে রেন্ট দেব, এইসব দুশ্চিন্তা দিদি আমাকে ঘিরে ধরলো। যাই হোক, আমি সবাইকে বললাম যে আমাকে একটা কাজের এদিক ওদিক খোঁজ খবর করতে লাগলাম, কাজের জোগাড় করতে লাগলাম। তো তারপর আমার মেজদি আমাকে একটা কাজের জোগাড় করেও দেয়। আমি ওখানে জয়েনও করি। দিদি, কাজটা ছিল খুব কঠিন, মানে সারা দিন আমাকে দাঁড়িয়ে থেকে মাল সেল করতে হতো। কি কাজ? একটা শপিং মলে আমাকে কাজ করতে হতো। কষ্টে ছিল, মানে বসার কোনো সিস্টেম ছিল না ওখানে। আমি যখন বাড়িতে ফিরতাম মানে এতই ক্লান্ত হয়ে পড়তাম, মানে ভাবতাম কখন আমি বিছানায় শোবো। মানে আমি ভাবতাম যে না, আমি এই কাজটা করতে পারবো না। কিন্তু যখন সকালে উঠে আমি আমার ছেলের মুখের দিকে তাকাতাম, আমি ভাবতাম না, আমি পারবো। বিকজ আমার এই লড়াই, আমার সব কিছু কিন্তু আমার ছেলের জন্য দিদি। তো আমি আবার বেরিয়ে পড়তাম। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমি আর একটা। তুমি যখন বেরোতে বাচ্চাকে কার কাছে রাখতে? আমার মা আমার সাথে এসেছিল। আচ্ছা। খুবই অভাব আমার ছিল তখন। তো তারপরে আমি আবার একটা কাজে জয়েন করি। সেখানে একটু স্যালারিটা বেশি ছিল, কাজ মোটামুটি একই ছিল। তো সেখানে আমি কিন্তু বেশি দিন কাজ করতে পারিনি দিদি, বিকজ যখন কেউ শুনে নিত আমি একা থাকি, হাজব্যান্ড নেই আমার, এই অসহায় সুযোগ নেওয়ার চেষ্টা করতো, অনেকেই করতো।
তো কিন্তু আমি আমার তখন দিদি দু রকমের লড়াই ছিল। এক হচ্ছে হলো নিজের সম্মান বাঁচিয়ে এগিয়ে যাওয়া, দ্বিতীয় রোজগার করা। এই সব কিছুই ছিল আমার ছেলেকে ঘিরে দিদি। তো যাই হোক, ওইটা আমাকে ছেড়ে দিত। এরকম করে আমার দিদি 2-3টে কাজ ছাড়তে হলো এইসব কারণের জন্য। অ্যাট লাস্ট আমি একটা কাজ পাই, সেখানে জয়েন করি খুব ছোট পোস্টে। টানা 8 বছর কাজ করার পরে নিজের পরিশ্রম, একা লড়াই করে আজকে কিন্তু ওই কোম্পানিতে আমি অ্যাজ এ ম্যানেজার এস্টাবলিশড হয়েছি। পুরো প্যান ইন্ডিয়া মডার্ন ট্রেড অপারেশনটা আমি দেখছি। কাজটা কি তোমার মেইনলি ওখানে? দিদি আমার ওখানে হলো সেলস জব। আচ্ছা, আমি কিন্তু দিদি আজকে সচ্ছল অবস্থাতেই আছি। আমার কিন্তু সেই অভাবটা নেই। আগে রেন্ট ছিল, এখন আমি নিজের একটা ফ্ল্যাটও কিনেছি। ভেরি গুড। আমার ইনকমপ্লিট গ্র্যাজুয়েশনটাও কিন্তু দিদি করেসপন্ডেন্স কোর্সে আমি এখানে কমপ্লিট করেছি। তো আজকে কিন্তু আমার সেই অভাব নেই, কিন্তু আমার লড়াইটা কিন্তু দিদি আজও চলছে। বিকজ আমার ছেলে নেক্সট ইয়ার বোর্ড এক্সাম দেবে। ও এখন ক্লাস 9-এ পড়ে। যতদিন না আমার ছেলে এস্টাবলিশ হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, দিদি আমার এই লড়াই চলবেই। মাইলস টু গো। মাইলস টু গো, অফকোর্স অফকোর্স। জীবনে এইভাবে এগিয়ে যাও বিউটি, মাইলস টু গো অ্যাজ ইউ সেড। আমার অনেক শুভেচ্ছা রইল তোমার এই প্রতিটি মাইলস চলার পথে। ছোট্ট একটা পোস্ট থেকে শুরু করেছিলে, সেখানে আজকে এত বড় দায়িত্ব সামলাচ্ছ, তার সাথে সাথে ছেলেকে মানুষ করছো একা হাতে। এইভাবে জীবনে এগিয়ে যাও, আমরা পারি সব, বলো। হ্যাঁ দিদি, একদম। সকলের জন্য কি খেলা আসছে দেখো। একটা জিলিপি এখানে ঝুলছে, হাত দিয়ে ধরতে পারবে না, জিলিপিটা খেতে হবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে বিউটি। স্টার্ট। এত নাড়িও না, বেশি নাড়ালে খেতে পারবে না। আস্তে, ভাঙে না যেন, ভাঙে না যেন। না, হাত দেবে না, আস্তে আস্তে, পড়ে না যেন, আস্তে। সুতোটা ধরে নাও। বিউটি খেলাটা শেষ করেছে 1 মিনিট 32 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। সঙ্গীতা, তুমি ব্যবসা সামলাচ্ছ, কিসের ব্যবসা তোমার? দিদি আমার পারফিউমের ব্যবসা। পারফিউমের ব্যবসা? কিভাবে শুরু হলো এই ব্যবসা? মা বাবার কাছে খুবই আদরের মানুষ। আমি সিঙ্গেল চাইল্ড। আমার মা নিজে সার্ভিস করেন তো স্বেচ্ছাসেবী সংগঠনে। তো আমি নিজেও 4 বছর সার্ভিস করেছি, কিন্তু চিরকালই আমার মনে হতো আমি নিজে কিছু করব। আমার এই ভালো গন্ধের প্রতি প্রচণ্ড আকর্ষণ। আমি বিভিন্ন পারফিউম কিনতাম। ছোটবেলায়? হ্যাঁ, মানে নিজে চাকরি জীবনে যে টাকা জমাতাম তাই দিয়ে পারফিউম কিনতাম। ওটা ভীষণ ভীষণ ন্যাক আমার আর কি। তো এটা আমি যেহেতু নিজে কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, আমি এমএসসি কেমিস্ট্রিতেই আছে, তো সেই কারণে আমি নিজে ভাবি যে আমি নিজে এটা করতে পারি। তো আমি এটা শুরু করেছিলাম। তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে সোল, কারণ আমি মনে করি যে আমি যে জিনিসটা মন দিয়ে করি, প্যাশন দিয়ে করি, সেটা আমাদের আত্মার কাছে পৌঁছায়। তো তার জন্য আমি আমার ব্র্যান্ডের নাম দিয়েছি সোল। তো পারফিউম বানায় কিভাবে? পারফিউম বানাতে গেলে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। এক হচ্ছে যে কোন প্রপোর্শনে মেশাবো, কতটা কি মেশাবো। আমার জিনিসপত্র যে এসেনশিয়াল অয়েল বা এসেন্স যেগুলো আসে, ম্যাক্সিমাম আসে হচ্ছে মুম্বাই আর হায়দ্রাবাদ থেকে। কিছু কিছু মালয়েশিয়া থেকেও আসে। এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যে আরও দূর দূর থেকে আনতে পারবো। তোমাকে কে বললো যেগুলো হায়দ্রাবাদ মুম্বাইতে পাওয়া যায়? আমি ট্রেনিং নিয়েছিলাম দিদি, আমি নিজে জানতাম আর এগুলো নিয়ে বিভিন্ন রিসার্চ করেছিলাম যে কোথা থেকে ভালো পাওয়া যায়, বেস্ট জিনিসটা এবং হচ্ছে অরিজিনাল অথেন্টিক জিনিসটা কোথা থেকে পাওয়া যায়। আচ্ছা। তো সেই কারণে আমি ওখান থেকে আনাই। এবং একটা ভালো পারফিউম তৈরি করতে গেলে দিদি 2 মাস থেকে 1 বছরের সময় লাগে। তাই নাকি? হ্যাঁ দিদি, ভালো পারফিউম বানাতে গেলে 2 মাস থেকে 1 বছরের সময় লাগে। বিভিন্ন ধরনের
গন্ধ হয় পারফিউমে, সেই গন্ধটা কিভাবে আসে, মানে কি কির সাথে কি মিক্স করো তোমরা? ব্যাপারটা হচ্ছে দিদি, এসেন্স যেরকম থাকে, র এসেন্স সব কোনো এসেন্স গুলো ডিফারেন্ট ডিফারেন্ট এসেন্স হতে পারে। যেমন এখন খুব ফলের এসেন্স চলছে, লোকে আনারস, চকলেট, এগুলো স্ট্রবেরি, সব এসেন্সের পারফিউম লাগাচ্ছে। হ্যাঁ সেরকম এসেন্স থাকে। কেউ কেউ সিগারের গন্ধ পছন্দ করে, তো সেরকম আর কি থাকে যে সেরকম পারফিউমের সাথে একটা মিক্সড করতে হয়, এবং তার সাথে একটা স্টেইং এজেন্ট থাকে, যেটা হচ্ছে পারফিউম কতক্ষণ আমার ধরে রাখবে তার উপর ডিপেন্ড করে। ভালো পারফিউমের দাম হয়েছে কিন্তু স্টেইং এজেন্টের জন্য একদম। তো সেটা ইউজ করতে হয়, এবং ওটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা উইকে একটা কালচার করতে হয়। তো সেই কালচার করার পর তারপরে হচ্ছে আফটার 2 মান্থস বা 1 ইয়ার যেরকম সময় লাগে, আমি যতক্ষণ সময় দিতে চাই, যেটার জন্য যে সময় লাগে, তো সেটার পর তারপর গিয়ে ওটা বটলে হয়, প্যাকেজিং হয়। তো ধরো বানানো একটা ব্যাপার, তারপরে ধরো বাজারে প্রচুর এখন ব্র্যান্ডস আছে। হ্যাঁ, এই মার্কেটে এসে এরকম একটা প্রফেশন নিয়ে সকলের সাথে কম্পিট করা, নিজের নাম এস্টাবলিশ করা, এটা তো একটা বিশাল বড় কাজ। এটা কিভাবে করলে তুমি? দিদি প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমি ধরেই নিয়েছিলাম যে আমি কোনো ছোট মাপের শুরু করব না, যেটুকু শুরু করবো। আমার চাকরি জীবনে আমি যতটুকু সেভিংস করেছিলাম, আমি পুরো সেভিংস ভেঙে ফেলেছিলাম যে আরও ভালো কি করে করা যায়। আমার মধ্যে একটা খুঁতখুঁতে ব্যাপার আছে, মানে যতক্ষণ না আমি স্যাটিসফাই হই ততক্ষণ জিনিসটা আমি বানাই না। আমি ওই কারণে যেরকম চাকরি জীবনে আমরা করি, সকালবেলা রেডি হয়ে বেরিয়ে যাই, আমি একদম রেডি হয়ে আমার ওয়ার্কশপে কাজ করি। সকালবেলাটা সম্পূর্ণ আমার কাজের সময়, তারপর আফটার কাজ আমি তারপর কিন্তু মার্কেটিংয়ের জন্য কাজ করি। তার জন্য বিভিন্ন আমি অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছি। তো আমি সেইখানে আমার ব্র্যান্ডটাকে এন্ডোর্স করি, এবং আমি বিভিন্ন এক্সিবিশন করি দিদি। তো এক্সিবিশনের জন্য আমার কিন্তু আজকে একটা নাম হয়েছে যে না, ও ভালো বানায়, তো ওর কাছ থেকে নেওয়া যেতে পারে। তা আজকের দিনে তুমি কিরম প্রোডাকশন করো আর কিরম সেল হয়? আমার দিদি, আমি যা লাস্ট পে চেক করেছিলাম, আমার একটা টার্গেট ছিল যে আমি ভালো স্যালারি পেতাম, যেহেতু আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলাম এক জায়গায়, তো আমি সেটা ক্রস করব। আমি 2 মাসের মধ্যে ক্রস করে যাই ওটা। তো আমার কাছে আমার মা বলেছিল, যদি তুই ওটা করতে পারিস তাহলে বুঝবো যে তুই জীবনে কিছু মানে দাঁড় করাতে পারবি। মানে আমার মা ভীষণ সাপোর্টিভ, মানে সবাই যখন এগেনস্টে ছিল যে চাকরি ছেড়ে দেবে, ব্যবসা করবে, এটা আবার কি জিনিস, কিন্তু আমার মা কিন্তু ভীষণ সাপোর্ট করেছিল, আমাকে বিশ্বাস রেখেছিল যে আমি পারবো। তো আজকে কিন্তু আমি 4 জন কাজ করে আমার সাথে দিদি, কন্টিনিউ। আর পুরো টোটালটা নিজে একা করেছো সঙ্গীতা? একা করেছি। क्या बात, ভেরি গুড সঙ্গীতা, খুব ভালো। আজকে দিদি আমি নিয়েও এসেছি আপনার জন্য। নিয়ে এসো পারফিউমটা দেখি। এটা রোল অন, একদম পিওর ও পারফিউম। এটা রোল অন, ওকে। একদম পিওর পারফিউম। এটা কি ফ্লেভার কিছু আছে? এটা হোয়াইট সিগার। হোয়াইট সিগার। ভালো, এটাও ভালো। এটার নাম হচ্ছে ফ্যান্টাসিয়া। এরা কি রকম দামে এগুলো বিক্রি করো? এগুলো 100 করে দিদি অনলি। ও, এর থেকে কি বড় বটলও হয় হ্যাঁ, তোমাদের? বড় বোতলও হয়। এগুলো তোমার পার্সে রাখার জন্য, পার্সে handy। রাখার জন্য। হ্যাঁ, ভালো। একটা লাইভ করলে শেষ, কতক্ষণ থাকবে স্মেল? সারাদিন থাকবে। আপনি আজকে ইউজ করছেন, সারাদিন থাকুন। গুড, থ্যাংক ইউ সো মাচ। হাত মিলাও, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। খুব ভালো লাগলো সঙ্গীতা পরিচয় হয়ে এবং কথা বলে। নিজের ব্যবসা দাঁড় করিয়েছো এবং কঠিন পরিশ্রম করে দাঁড় করিয়েছো, এবং নিজের মনের কি জোর। দিদি আরেকটা জিনিস আমার ইচ্ছা আছে, যে আমার যে ভবিষ্যতে আর কি ভাবনাটা, যে আমি চাই যে আমার বোতল আসবে তাইওয়ান বা এসব জায়গা থেকে। সাউথ ইস্টে বোতলটা বেটার পাওয়া যায়। অরিজিনাল যে এসেন্সগুলো বা এসেন্সিয়াল আসবে ফ্রান্স থেকে। খুব ভালো, সঙ্গীতার পারফিউম আপনারা নিশ্চয়ই কিনবেন। খুব ভালো পারফিউম দুটোই, আমি যে দুটোই লাগিয়েছি দুটোই খুব ভালো। থ্যাংক ইউ। আমারও একটা ইচ্ছা থাকলো কিন্তু সঙ্গীতা, যখন মার্কেটে যাব বড় বড় ব্র্যান্ডের সাথে সঙ্গীতার সোলকেও যেন দেখতে পাই। ঠিক আছে দিদি, এগিয়ে যাও জীবনে। থ্যাংক ইউ। বেশি নামাবে না।
সঙ্গীতা খেলাটা শেষ করেছে 2 মিনিট 2 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। ডক্টর শাশ্বতী নস্কর, গাইনোকোলজিস্ট। হ্যাঁ দিদি। ডক্টর হওয়ার ইচ্ছে কি ছোটবেলা থেকে ছিল? না, ছোটবেলা থেকে একবারেই ছিল না। বাবা মার প্রেসারে হতে হয়েছে? না, প্রেশারও বলবো না, বাবার একটা ছোট্ট ইচ্ছা, সুপ্ত ইচ্ছা হয়তো বা ছিল। এইচএস এর পরে সবাই যেরকম জয়েন্ট দেয়, তো জয়েন্ট দিলাম, হ্যাঁ একটা র্যাঙ্ক এলো। তো এবার সবাই মিলে তখন বলতে শুরু করলো, না র্যাঙ্ক এসছে যখন আর গ্র্যাজুয়েশন করার দরকার নেই, এমবিবিএস এ ঢোকো। চাপে বলবো না, সবার আর কি অনুরোধ রাদার, যে না হও, অন্তত আমাদের দেখবে কে। র্যাঙ্ক ওয়াইজ আমি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে তখন আমার পড়াশোনা শুরু, সেটা 2008 সাল। 2013 সালে আমি পাশ করি, আর 2013 থেকে 14 হচ্ছে আমাদের 1 বছরের একটা ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপে হচ্ছে প্রত্যেক সাবজেক্টে ওই 1 মাস 2 মাস করে একটা ট্রেনিং পিরিয়ড। গাইনি এমার্জেন্সিতে তখন আমার ডিউটি, আমি রয়েছি। দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে একজন মা ঢুকছেন, গাড়ির মধ্যেই তার বাচ্চা প্রসব হয়ে গেছে। তারপরের প্রসিডিওর্স আর কি, যেগুলো ক্লিন করা এক্সেট্রা, এইসব করতে গিয়ে আমি দেখছি আরও একটা বাচ্চা বের হচ্ছে। ও তাই? সেই মায়ের কাছ থেকে জানা যাচ্ছে যে তিনি শুধু জানতেন যে তিনি অন্তঃসত্ত্বা, কখনো কোনো চেক আপই করেননি। তাকে আবার লেবার রুমের টেবিলে দেওয়া হলো, যে পরবর্তী যে ক্লিনিং প্রসিডিওর সেটা করবার সময় তারপরে দেখছি আরও একটা বাচ্চা বেরোচ্ছে। তার মানে ছিল ট্রিপলেট বাচ্চা। ভদ্রমহিলা কিছু কিছুই জানতেন না। তার মানে প্রথম সন্তান যেটা অ্যাম্বুলেন্সে ডেলিভারি হয়েছিল, সেই বাচ্চাটা একটু সাইজে বড় ছিল, আচ্ছা 1 কিলো 1.5 কিলো আশপাশ। আর যেই দুটো বাকি, ওই দুটো 700 গ্রাম করে। বাবারে, শেষের দুটো বাচ্চা সার্ভাইভ করলো না। 2 সপ্তাহ ধরে ইয়ে করার পরে সার্ভাইভ করলো। ছোট হলে কি করে হবে? 2 সপ্তাহ ধরে সে এসএনসিইউতে রয়েছে। আর যে প্রথম বাচ্চা, সে সার্ভাইভ করলো। তো এই এক্সপেরিয়েন্সটার পরে তুমি ভাবলে যে আমি গাইনোকোলজিস্ট হওয়ার একটা ইচ্ছা হলো। এরকম গর্ভবতী মায়েরা যে ট্রিটমেন্ট বা কেয়ার পাচ্ছে না, সের দিকে একটু ভাবনা চিন্তা করা যাবে। তারপরে 2019 সালে আমি গাইনি পাশ করি। ইতিমধ্যে 2016 সালে আমার বিয়ে হয়, 2018 সালে আমার একটি সন্তান জন্মগ্রহণ করে। এবার ওকে নিয়েই আমি আমার ডিউটিতে, ওর যখন 1 মাস 10 দিন বয়স, তখন থেকে আমি ডিউটি জয়েন করি। তো তোমার কি অ্যাডভাইস হবে সব মায়েদের জন্য যারা একটু রুরালসে থাকে, যারা একটু সাবাবসে থাকে? ভারতীয় মহিলাদের মানে হিমোগ্লোবিনের পরিমাণ এমনি জেনারেলি কম। যখনই গর্ভবতী হলেন 4 মাস থেকেই আয়রন, ক্যালসিয়াম এগুলো শুরু করা উচিত। অবশ্যই তার আগে একটা 12 সপ্তাহের মধ্যে একটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়া উচিত, যাতে ইনস্টিটিউশনে যাতে ডেলিভারি হয়। কিছু না, একটা উপস্বাস্থ্য কেন্দ্র তো সবার বাড়ির পাশেই থাকে, যেখানে বাচ্চাদের পোলিও টিকা দেওয়া দেওয়া হচ্ছে। তাহলে শাশ্বতীর কথা শুনে আমরা এটাই বুঝতে পারলাম, যত গর্ভবতী মহিলারা আছেন তারা সবসময় স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। হ্যাঁ, এবং অবশ্যই। হ্যাঁ, আর এটা নিখরচায় তো, নিখরচা একদম কোনো পয়সা করে তার জন্য লাগে না। আর সরকার থেকে এখন জননী সুরক্ষা যোজনা বা এগুলো তো প্রচুর চলছেই। দিদি, আমারও একটা প্রশ্ন আছে আমাদের ডাক্তার ম্যাডামের কাছে। দিদি, আজকাল তো বেশিরভাগ সিজার বাচ্চা হয়, তো হাফ অ্যানেস্থেশিয়া করে হয়। তো পরে নাকি শোনা গেছে যে হাফ অ্যানেস্থেশিয়া হয় বলে স্পাইনাল কর্ডে কি কোনো প্রবলেম দেখা যায়? না, এটা একবারই ভুল ধারণা। স্পাইনাল অ্যানাস্থেশিয়া একটা ফ্লুইড বের করা হয়, ফ্লুইড বের করে সেইখান দিয়ে একটা অ্যানাস্থেশিয়াটা দেওয়া হচ্ছে। এটা কোনো চিন্তার কোনো ব্যাপারই নয়। সমস্যার সমাধান হচ্ছে জল বেশি খেতে হবে প্রথম 24 ঘন্টায়, মাথায় বালিশ দেওয়া যাবে না। আমারও একটা প্রশ্ন আছে। আমি শুনেছি যে যেহেতু আমি রোগা, আমি শুনেছি যে বিয়ের পর নাকি মোটা হয়ে যাব, বিশেষ করে বেবি হওয়ার পরে। তারপর যে ওয়েটটা গেইন করে, সেটাকে রিডিউস কি করে করা যায়? প্রথম 6 মাস তো কিছু করা উচিত হবে না। 6 মাস একটু হাঁটা চলা বেশি করবে, আর 6 মাসের পর থেকে একটু ওয়েট লিফটিং, ঝুঁকে যদি আমরা ঘর মুছি, যেমন আগেকার দিনে, এখন তো মপ চলে এসছে বাড়িতে বাড়িতে, তো সেরকম মপ দিয়ে নয়, ঝুঁকে যদি হাত দিয়ে ঘর মোছা হয়, তাহলে যে বেলি এক্সারসাইজটা হয়, ওটাতেও অনেক হেল্পফুল। ভালো লাগলো শাশ্বতী পরিচয় হয়ে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইসেস। অল দ্য বেস্ট।
সাথে খেলাটা শেষ করেছি 1 মিনিট 20 সেকেন্ড। এবার মৌমিতাদির সাথে কথা বলবো, হোম মেকার থেকে জুয়েলারি মেকার একদম। কিভাবে শুরু হলো? আমরা 2 বোন, বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন। ছোটোবেলাটা ঠিকঠাকই কেটেছে, স্কুল কলেজ লাইফ তারপরে ইউনিভার্সিটি ঠিকঠাকই কাটছিল। মা বাবা ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছিলেন যে ওই ঘর সংসার, বিয়ে করবে, ঘর সংসার করবে, সন্তান মানুষ করবে, এর মধ্যেই জীবনকে সীমাবদ্ধ না রেখে আরেকটু বড় কিছু ভাবো, নিজের পায়ে দাঁড়াও, আর তোমাকে কেন্দ্র করে যেন আরও কিছু মানুষ তাদের কর্মসংস্থানের পথ পেতে পারে। এইবার যখন গ্র্যাজুয়েশন করলাম, গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করলাম, মাস্টার ডিগ্রির পরে আমি WBCS এর জন্য প্রিপেয়ার হচ্ছি। এই অবস্থায় এসে আমাদের পরিবারে খুব একটা খারাপ সময় চলে এলো। আমার বাপি হঠাৎ করে অফিসে বেরিয়েছেন বাড়ি থেকে, অফিস যাওয়ার সময় হঠাৎ করে রাস্তাতে হার্ট অ্যাটাক হয়। এবার তাকে তো হসপিটালাইজড করতে হলো। হসপিটালে গিয়ে শোনা গেল তার 75%-এর ওপরে হার্টে ব্লকেজ এসে গেছে। এবার সেই মুহূর্তে ডাক্তার অ্যাডভাইস করলেন যে তাকে পেসমেকার বসাতে হবে। এটা হওয়ার ফলে মা ভীষণ ইনসিকিউর হয়ে পড়লেন, ভীষণ অসহায় হয়ে পড়লেন। হ্যাঁ, যে কি করব, আমার দুটো মেয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, আমার হাজব্যান্ডের এরকম অবস্থা, তখন আমি কি করব? এবার বাপি 28 দিন হসপিটালে থাকলেন। হসপিটাল থেকে বাড়ি আসার পরে তারপরে মা বাপি দুজনেই সিদ্ধান্ত নিলেন যে এই অবস্থায় আর মানে পড়াশোনা চলছে ঠিক আছে, কিন্তু এবার পাত্র দেখা শুরু হলো, ঠিক আছে। এবার অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যাঁ, পেপার দেখে এরকমভাবে আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হলো। আমার কন্যা সন্তান হলো। আর সন্তান বড় হওয়ার সাথে সাথে সংসারে আরও করে জড়িয়ে পড়লাম। নিজের দিকে সময় দেওয়া বা নিজের কথা ভাবার মতো সময়টুকু পেতাম না, এমন মানে দিন গেছে। আমার হাজব্যান্ডের গোল্ড জুয়েলারি শোরুম, ঠিক আছে, তো সেইখান থেকেই চিন্তা করলাম যে এমন কিছু আমাকে করতে হবে যে আমি বাড়িতে বসে যাতে আমার সন্তানকেও দেখতে পারবো, সংসারকেও দেখতে পারবো, সাথে সাথে নিজের পায়ে দাঁড়াতে পারবো। যে কস্টিউম জুয়েলারি মেকিং সেগুলো শিখলাম। এটা কোথায় শিখলে? আমি শিখলাম ফেসবুকের সাথে, একজন সোশ্যাল মিডিয়াতে একজনের সাথে আমার পরিচয় হলো, তার কাছে আমি শিখলাম। শিখে তারপরে এবার জিনিসপত্র নিয়ে আসলাম, র মেটেরিয়াল যেগুলো নিয়ে এসে বাড়িতে তৈরি শুরু করলাম। তৈরি শুরু করে এবার বন্ধুদের মধ্যে দেখালাম। মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, সেখানে অনেক মায়েরা আসে, তাদেরকে দেখাতাম। মেয়েকে নিয়ে নাচের স্কুলে যেতাম, সেখানে অনেক মায়েদেরকে দেখাতাম, ঠিক আছে। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, প্রথম থেকে খুব পছন্দ যে ও একটু অন্যরকম, তো সবাই নিতে চাইলো। আস্তে আস্তে দেখলাম যে আমি আর একা কাজ করে উঠতে পারছি না, হ্যাঁ, এত আমার প্রেশার হয়ে যাচ্ছে, আমি আর একা রাতের পর রাত জাগছি, তাও আমি অর্ডার ঠিক মতো দিতে পারছি না। তখন কি হলো, আমি 2-1 জনকে শেখালাম, হ্যাঁ, 2-1 জনকে শেখালে এবার তাদের মুখে মুখে এত প্রচার হয়ে গেল, হ্যাঁ, আস্তে আস্তে সবাই এরকম শিখতে চাইলো। কেউ ফোন করে, আমার ফোন নাম্বার অন্যের থেকে পেয়েছে, ফোন করে তারপর যোগাযোগ করছে। হ্যান্ডমেড জুয়েলারি মেকিংয়ের ক্লাস আমি বাড়িতেই শুরু করলাম, ঠিক আছে। বাড়িতে শুরু করার পর দেখা যাচ্ছে যে এবার তাদের নিয়ে যে অর্ডারগুলো আমি পাচ্ছি, হ্যাঁ, প্রচুর অর্ডার আসছে। এবার সকলে মিলে কাজ করলাম, এমনকি হচ্ছে পুজোর আগে রাতের পর রাত জেগে সমানে কাজই হচ্ছে আর অর্ডার যাচ্ছে, এরকমও হলো। কত বছর হয়ে গেল? হ্যাঁ, বছর 3 বছর, 3.5 বছর চলছে। মোট আমাকে নিয়ে 15 জন, সবাই মিলে একসাথে কাজ করছি, একসাথে সব কিছু এই জুয়েলারি বানাচ্ছি, সেল করছি। তো ব্যবসা কিরম হচ্ছে মৌমিতা? 5,000 টাকা দিয়ে শুরু করেছিলে। নিজের প্রয়োজনটা নিজে মেটাতে পারি, মেয়ের চাওয়াগুলো সেগুলো মেটাতে পারি, আর সবাইকে গিফট দেওয়া। আমার খুব ইচ্ছা করতো কি হাজব্যান্ডকে গিফট দেবো কিছু, ওর বার্থডেতে, অ্যানিভার্সারিতে কিছু গিফট দেবো, যে ওকে গিফট দিতে হলে ওর কাছে চাইতো। তো এমন হয়েছে প্রথম বছর অ্যানিভার্সারিতে গিফট দেবো, বাপির কাছে চাইছি, বাপি আমাকে এটা দেবে। এখন আর সেটা করতে হয় না, এখন তো নিজের অর্থ হ্যাঁ, আছে। এখন হাজব্যান্ডকে গিফট দেবো বা অন্য কাউকে, যাই হোক না কেন, সেগুলো সব আমি নিজেই করতে পারি। গুড, ভালো থেকো মৌমিতা, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ব্যবসাকে এইভাবে এগিয়ে নিয়ে যাও। এটা কিন্তু বাড়ি নয়, এটা কিন্তু খেলা হচ্ছে।
এবার গানটাও তো শেষ হয়ে যাবে। মমিতা দি খেলাটা শেষ করেছে 2 মিনিট 50 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শাশ্বতী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে বিউটি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সঙ্গীতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মৌমিতা 5 পয়েন্টস। শাশ্বতী পছন্দ সিঙ্গেল সিটার সোফা, বিউটি পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকো সবকিছু। সঙ্গীতা পছন্দ ইন্ডাকশন ওভেন, মৌমিতার পছন্দ বেতের লন্ড্রি ব্যাগ। এই রাউন্ডে হাই স্কোরার শাশ্বতী 20 পয়েন্ট, শাশ্বতীর সময় পাশে। শাশ্বতীর জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শাশ্বতী, তুমি আজকে আমাদের অনেক অ্যাডভাইস দিলে, কিন্তু একটা অ্যাডভাইস আমি তোমায় দিই, তোমার হসপিটালে কাজ থাকে, বাইরে কাজ থাকে, তাই বাড়ি এসে স্নান করাটা খুব জরুরি, কিন্তু শুধু সাবান দিয়ে স্নান করলে হবে না, ইউজ করতে হবে ভিভেল বডি ওয়াশ, কারণ এটা ত্বককে রাখে সুরক্ষিত এবং কোমল, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নেই। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌমিত্র দা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে বাজার প্রেস করে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে খালি আমি বলটা বলবো না, কারণ সঙ্গে সঙ্গে খেলতে হবে বলে। শাশ্বতী, মোর বিনা ওঠে কোন সুরে বাজে। 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ফ্লাস্ক। লালে লালে সুরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সুরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। হায় 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 বন্ধু আমার, করবি কি তুই গিয়া, বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া। হায় 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 বন্ধু আমার, করবি কি তুই গিয়া, বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া। বিয়া করুম না আগে না, বিয়া করুম না আগে, দেখুমে মাইয়া রান্না বান্না জানে কেমন, বুঝুম তা খাইয়া। বিয়া করুম না আগে, দেখুমে মাইয়া রান্না বান্না জানে কেমন, বুঝুম তা খাইয়া। লালে লালে সুরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। গানে একটা শহরের নাম করা আছে বা একটা জায়গার নাম বলা আছে, সেই জায়গাটা কি? বলো শাশ্বতী। বরিশাল। একদম 5 পয়েন্টস। সঙ্গে ফ্লাস্ক। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ পরপর আসবে, তোমাদের খুঁজে বার করতে হবে কিছু শব্দ যেটা দিয়ে একটা গানের লাইন বানাবে। বলো মৌমিতা। লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, একদম 5 পয়েন্ট। এ মানাইছে নাই গো। লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটি, সঙ্গে তোমার গিফট হচ্ছে মৌমিতা বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। রাঙামাটির দেশে যা, এতক তুকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। একটা রাতের ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে রাত শব্দটা আছে। বলো মৌমিতা দি। রাত अकेली है बुझ गए दिए। একদম 5 পয়েন্ট। সঙ্গে হট টিফিন ক্যারিয়ার। তোমার একটা গান হয়ে যাক রাত দিয়ে। এই ফাগুনি পূর্ণিমা রাতে জল গলায় যায়, এই ফাগুনি পূর্ণিমা রাতে জল গলায় যায়। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। এই ফাগুনি পূর্ণিমা রাতে জল পলায়ে যায়, জল পলায়ে যায়, জল পলায়ে যায়।
শেষ গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে টোস্টার। ফটিক নামে পোলা এখন বাঁশি সে বাজায়, বাপের আদেশ পালন কইরা বাজারে সে যায়। আলু পটল ঝিঙ্গা দেখাও ফটিক না তাকায়, লেডিকে নি হজম কইরা ফাঁকা হাড়ি সে বাজায়। কাম সারছে কাম সারছে কাম সারছে কাম সারছে। গানটায় কিছু সবজির নাম করা আছে, ফটিক নামে পোলা কোন কোন সবজি? বলো। বাপের আদেশ শাশ্বতী। পালন আলু, কইরা পটল, ঝিঙ্গা। বাজারে সে যায়। একদম। 5 আলু, পয়েন্টস পটল, ঝিঙ্গা দেখাও সঙ্গে ফটিক না টোস্টার। তাকায়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। কিন্তু এই খেলাতে তোমাদের সাহায্য করবে তোমাদের পরিবারের লোকজন। কারা আসবে সেটা তোমরা বলবে, সে এসে এখানে কারের শব্দগুলো পড়ে শোনাবে। ক্লিয়ার? বিউটি, তোমার পরিবার থেকে কে আসছেন? আমার বর্দি। আসুন দিদি। বর্দি কেমন? দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। কার দিদি? গন্ধ, গন্ধ, কষ্ট, গন্ধ, কষ্ট, জিলাপি, জিলাপি, হাবুডুবু, হাবুডুবু, লুচি, 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 প্যাচ, প্যাচ, ব্যাগ, প্যাচ, ব্যাগ, প্যাচ, প্যাচ, ব্যাগ। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে তিনটে পারোনি এবার শুনে নাও। গন্ধ, জিলাপি, প্যাচ। কে আসবে বাড়ি থেকে বলো? আমার উঠবি। উঠবি? এই গল্পটা তো বলনি। হ্যাঁ মানে 7 দিন হয়েছে রেজিস্ট্রি হয়েছে। কি নাম? অনিকেত। এসো, উঠবি। রেজিস্ট্রি 7 দিন পর বর কি বুঝলো? যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে। স্টার্ট। ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স, চারকোল, শিশি, শিশি, জোরে জোরে, শিশি, শিশি, হুলুস্থুল, হুলুস্থুল, কোহল, তরকারি, তরকারি, চখালি, তরকারি, চখারি, তরকারি, তরকারি, কাঁথা, কাঁথা, কাদা, কাঁথা, খাতা, কাঁথা, হাতা, কাঁথা, ঢ্যাঁড়স, একটা পেরেছো, তরকারিটা। বাকিগুলো এবার শোনো, কি কি ছিল বলে দাও তো। ঢ্যাঁড়স, শিশি, হুলুস্থুল আর কান্থা। বলো শাশুড়ি, তোমার বাড়ি থেকে কে আসছে? হাজব্যান্ড আসছে। হাজবেন্ড। এসো। ডক্টর হয়ে বরকে কি অ্যাডভাইস দাও? দুধ না খেলে হবে না ভালো ছেলে। স্টার্ট। শিশু, শিশু, সবজি, 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 চিৎকার, চিৎকার, সীতাহার, চিৎকার, চিৎকার, মুয়া, 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 ঢাকনা, ঢাকনা, ডাক্তার, ঢাকনা, হাদা, ঢাকনা, 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 চিৎকার, চিৎকার, খুলে ফেলো। 10 পয়েন্টস।
ওকে, আসুন দাদা। বর যখন সোনার দোকানে যায় কি বলো? কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি। প্রচুর গয়না দেন না বউকে? স্টার্ট। গয়না, গয়না, চকমকি, চকমকি, ব্যবসা, ব্যবসা, গামছা, শাক, শাক, ডুগডুগি, ঘুড়ি, ডুগডুগি, মুড়ি, ব্যবসা, পাবদা, ব্যবসা, চকমকি, চকমকি, ব্যবসা, ব্যবসা, শাক, শাক, আখ, শাক, চাক, তিনটে পেরেছো 6 পয়েন্টস। যে দুটো পারোনি দাদা বলে দিন। ডুগডুগি, শাক। শাক। এই রাউন্ডে হাই স্কোরার শাশ্বতী 10 পয়েন্ট। শাশ্বতীর পছন্দ জাগ এবং গ্লাসের সেট। সেকেন্ড পজিশনে আছে মৌমিতা 6 পয়েন্টস। রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে রুটি মেকার মৌমিতার। থার্ড পজিশনে আছে বিউটি 4 পয়েন্টস। ওকে, বিউটির জন্য ক্যাসারোলের সেট। ফোর্থ পজিশনে আছে সঙ্গীতা 2 পয়েন্টস। সঙ্গীতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। কুমড়ো, কাসুন্দি, মটর, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও পরপর। এবার বলো সঙ্গীতা। মন্দির, বোঝাও। কুমড়োর ম, কাসুন্দির ইয়ে আর ওটা র, মন্দির। একদম 20 পয়েন্ট। সঙ্গে রাইস কুকার। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। প্রথমে আছে একটা ক্লু, আজ নয় ভাই শব্দ যা পাই। তারপরে আছে একটি অক্ষর ও, তারপরে একটা ছবি, সেখান থেকে একটা শব্দ বার করতে হবে। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মৌমিতা। কালো জাম। বোঝাও। আজ নয় ভাই শব্দ জাপাই। আজ নয় মানে কাল, ও জাম, কালো জাম। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। বাংলার প্রধান শস্য শেষ ভাগে যার, তোমায় কিন্তু আগের থেকেই করছি হুঁশিয়ার। কি বিষয় দাদা? এবার শাশ্বতীকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার মৌমিতাকে বাদ দিয়ে বাকি 2 জন। এবার বলো টাইম আপ। শাশ্বতী প্রথম বাজার প্রেস করেছিলে, কি হতো উত্তরটা বলো। সাবধান। সাবধান মানে হুঁশিয়ারের সমার্থক সাবধান, আর তার শেষ অংশে আছে ধান। ধান হচ্ছে বাংলার প্রধান শস্য। সরি, নো পয়েন্টস। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। পাশাপাশি ক্লু, পরিবেশ শীত ভরে যায় না দেখা একটু দূরে। ওপর নিচে ক্লু হচ্ছে বাজার ভর্তি শীতকালে, ভিটামিন টাটকা খেলে। এবার বলো মৌমিতা। কুয়াশা, শাকসবজি।
20 পয়েন্টস। সঙ্গে গিজার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20। দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে মাইনাস হবে 10। বিউটি স্কোর 19, সঙ্গীতা স্কোর 32, শাশ্বতী স্কোর 45, মমিতা স্কোর 41। 30 পয়েন্টসের উত্তর, সবার সামনে দিদি নাম্বার 1 হওয়ার সুযোগ। যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 2টো শব্দে উত্তর। যে উত্তর দেবে সে আজকের উইনার। বিউটি, প্রথম সুযোগে খেলতে হবে, নাহলে আর হবে না। 20 পয়েন্টে খেললে হবে না। এবার বলো। প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগে খেলবো। একটি অক্ষর যোগ হবে, দেখো ম এবং প যোগ হয়েছে। এখন দিদি নাম্বার 1 হওয়ার লড়াইয়ে আছে সঙ্গীতা, শাশ্বতী এবং মমিতা। এবার বলো। সঙ্গীতা। বটর পনির। সঙ্গীতা বলছে মটর পনির। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। 20 পয়েন্ট। সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সঙ্গীতা আপা with 52 points। এটা তোমার মমিতা, এটা শাশ্বতীর, এটা বিউটির। উইনারের ট্রফি সঙ্গীতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই বিদায় চাইছি সকলের কাছ থেকে। আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবে। এরপরে দেখবেন আলো ছায়া।